জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। সংকট বাড়ার শঙ্কা খোদ নেতাদেরই। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক দায়িত্ব। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন কাল। দ্বিতীয় দিনের সাক্ষ্য আমার দেশ সম্পাদকের। মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনেই, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়, জানালেন অর্থ উপদেষ্টা। গম আমদানির প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে। এবং জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত। রোববারের মধ্যে আসন বহাল না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীত অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষকরা বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নাই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারবো। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায়
জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবৎ সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐক্যমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্ত তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার সারা দেশে 30,000-এরও বেশি মণ্ডপে হবে দুর্গোৎসব। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজনের সার্বিক বিষয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন পূজা উদযাপন কমিটি। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একথা বলেন তিনি। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় আগামীকাল শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন মাহমুদুর রহমান। মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে মাহমুদুর রহমান শেখ হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের ন্যায় বিচার দাবি করেন। বলেন, ন্যায় বিচার নিশ্চিত হলে ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তারা সতর্ক হবেন। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। এই মামলার যদি রায় হয়ে যায়, তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন 20,000-এরও বেশি মানুষ, অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে। বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহালের জন্য ইসিকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
এজন্য আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছেন ভাঙ্গাবাসী। তবে দাবি আদায় না হলে রোববার থেকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বাগেরহাটে সংসদীয় 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহলের দাবিতে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুর। ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে 1 ঘণ্টা আটকে রাখা হয় ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। পরে মহাসড়কের 2 পাশে অবস্থান নেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল। ফরিদপুর 4 আসন থেকে আলগি ও হামিদদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে যুক্ত করে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আন্দোলনে নামে ভাঙ্গাবাসী। সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির 3য় দিন দুপুরে জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটি পূর্বের আসনে ফিরিয়ে দিতে ইসিকে চিঠি দিয়েছেন তিনি। রিটের নিষ্পত্তি হবে এবং 21 তারিখে হিয়ারিং আছে। মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো। আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেন স্থানীয়রা। এর মধ্যে ফরিদপুর 4 আসনে আলগি ও হামিদদি ইউনিয়ন ফিরিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নগরকান্দা সালদার সাথে আমরা থাকবো না, আমরা আগে যেভাবে সেভাবেই থাকবো। আমাদের দাবি যদি মাইনে নেয় তাইলে আমাদের কোনো আন্দোলন নাই। ভাঙ্গায় আন্দোলনকে ঘিরে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙ্গাকে অস্থির করে যারাই হামলা করেছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু হরতাল 2 দিনের হরতাল যে ছিল তুলে নিয়েছি। ডিসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে বাধ্য হয়েছি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহাল এবং বাগেরহাটে 4টি আসন বহাল চেয়ে রিট করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে। কর্মীদের দাবি দেওয়া জানতে 27 সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও জেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং জনগণের ভোটাধিকার প্রতিফলনের জন্য সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, সার্ভিস কমিশন গঠন, নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব দেয়া, পদ আপগ্রেডেশন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে ন্যস্ত করা। নির্বাচনের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইসির কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে বলেও জানান তারা। সম্মেলনে আমরা বেশ কিছু সুপারিশ রেখেছি, আমরা প্রস্তাব রেখেছি। সেগুলোর আলোকে এবং কিভাবে ভালো নির্বাচন করা যায় আমরা মাননীয় ফুল কমিশনকে আমরা ওখানে ইনভাইট করব এবং কমিশনের এটা সারা দেশের অফিসাররা যেহেতু থাকবেন, এটা তাদের জন্য একটা অপরচুনিটি হবে যে আমাদের মাঠের বাস্তবতা জানার জন্য। সময় সংবাদে আরও থাকছে, উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে তিস্তা, 5 জেলার নিচু এলাকা প্লাবিত, আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে কৃষক, ব্যারাজের জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা। ধর্মীয় শিক্ষক না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীর উপস্থিতি কমছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সকালে রাজধানীর কাকরাইলে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে রেজাউল করিম বলেন, দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামবে ইসলামিক সংগঠনগুলো। এ সময়ে প্রাথমিক বিদ্যালয়ে গান ও নাচের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিলের দাবিও জানান ইসলামী আন্দোলনের আমির। আগস্টের পরে 2024 এখন ইসলামের পক্ষের একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে। মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। শিক্ষা, ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল, আবার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল, আমরা পড়েছি, আমরা দেখেছি। কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিক্ষা?
এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, রাকসু নির্বাচন ঘিরে যেমন শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি প্রার্থীরা সকাল থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেছনে যে পরিবহন মার্কেট আছে, ঠিক লাইব্রেরির পেছনেই, সেই পরিবহন মার্কেটেই এখানে অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে এসে গণসংযোগ করছেন এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ নামের একটি পর্ষদ রয়েছে, প্যানেল রয়েছে। সেই প্যানেলের যারা রয়েছেন তারা এখানে আসলে ভোট চাচ্ছেন শিক্ষার্থীদের কাছে এবং তারা লিফলেট বিলি করছেন, হ্যান্ডবিল বিলি করছেন। পাশাপাশি অন্য অন্য যে প্যানেলগুলো রয়েছেন সেই প্যানেলগুলোর যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু ঠিক এই একই জায়গায় কিন্তু অবস্থান করছেন আশেপাশেই। ঠিক ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাস আমরা দেখছি যে 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু চষে বেড়াচ্ছেন, যেহেতু সময় কমে আসছে। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহারগুলো তুলে ধরছেন। তারা ভিপি বা জিএস নির্বাচিত হলে কোন কোন সমস্যাগুলো আসলে শিক্ষার্থীদের দূর করতে পারবেন সেই প্রতিশ্রুতি দিয়ে মূলত তারা ভোট চাচ্ছেন। এর মধ্যে তারা বেশিরভাগই কিন্তু আবাসিক হলের যে সংকট রয়েছে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা আসতে পারলে সেই সংকট অনেকটা দূর করবেন। পাশাপাশি ডাইনিংয়ের খাবারের মান, ক্যান্টিনের খাবারের মান খারাপ, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, এই সংকটগুলোকে আসলে তারা গুরুত্ব বেশি দিবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোতেও আসলে তারা মানে মনোযোগ দিবেন, এমনটাই আসলে তারা বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে এবার রাজশাহীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন হচ্ছে, সেই রাকসু নির্বাচনে এখানে মোট ভোটার রয়েছেন 28,905 জন ভোটার এবং এখানে মোট যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে 9টি ভোট কেন্দ্র এবং মোট বুথ রয়েছে 990টি। আপনারা জানেন যে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আলম তিনি জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ভোটের দিন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী তারিন, তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে আজকে শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে তারা এই চাকসু ভবনে ভিড় করে এবং দুপুরের পরে অর্থাৎ দুপুর 1টার পর থেকে আমরা দেখছি যে পুরো চাকসু ভবন লোকে লোকারণ্য হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে। এবং যদিও আজ বেলা 3:30টায় মনোনয়ন ফর্ম বিতরণ করার শেষ সময় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না সেই মনোনয়ন প্রত্যাশীরা আসবেন এবং মনোনয়ন সংগ্রহ করবেন ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে আমাদেরকে তারা সেটি জানিয়েছেন। গত 2 দিনে মনোনয়ন ফর্ম বিক্রির সংখ্যা কম হলেও আজ শেষ দিনে এসে এই সংখ্যাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন ফর্ম বেশি বিক্রি হলেও হল সংসদে এর সংখ্যাটা কিছুটা কম। এছাড়া গত 2 দিনে আসলে তেমন একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ শিক্ষার্থীরা করেনি, কিন্তু শেষ দিনে এসে এইটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং যে প্যানেলগুলো অর্থাৎ যে ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা এখন দেখছি যে তারা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া প্রত্যেক প্রার্থীকে ডোপ টেস্ট দিতে হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া এই আগামী 14ই নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সহকর্মীরা সেখানকার ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। প্রশাসনের ব্যর্থতার কারণে জাকসু নির্বাচনের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের এই মানববন্ধন থেকে তারা এই অভিযোগ করেন। এ সময় তারা সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ে একটি সড়কের নামকরণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ ও অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে আদায়ে নীতিমালা প্রণয়নেরও দাবি জানান সহকর্মীরা।
হতে পারে আমি খুব কাছ থেকে দেখেছি। সকালে আমাকে যেতে হবে। রংপুরের পীরগাছায় পদ্মডাক ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে পীরগাছা রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জীবন, দুপুর ঠিক 12টার সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন রংপুরের পীরগাছা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রার সময় 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা যেটি বলছেন যে 2টি বগি আসলে সামনের দিকে চলে গেছে, তারপরের যে মাঝখানের বগিগুলো রয়েছে সেই বগিগুলোই কিন্তু আসলে এখানে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এবং রেল বিভাগ যেটি বলছে তারা যে সান্তাহার থেকে লালমনিরহাট গামী ছেড়ে আসা এই ট্রেনটি যখন পীরগাছা স্টেশনে অবস্থান করে ঠিক একই সময়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দোলনচাপা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন আসলে এই রেলওয়ে স্টেশনে আসে। তখন আসলে এই ট্রেনটিকে 1 নম্বর লাইনে নিয়ে যাওয়া হয় এবং এরপরে আসলে অপেক্ষা করা হয় দোলনচাপা চলে যাওয়া পর্যন্ত। দোলনচাপা আসলে যখন এই পীরগাছা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় তখন এই পদ্মরাগ যে রেলওয়ে স্টেশন, পদ্মরাগ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি লালমনিরহাটে যাওয়ার সময় ঠিক 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে ক্রসিং এর সময় কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল বিভাগ বলছে যে এখানকার যারা যাত্রী রয়েছে সেই যাত্রীদের অন্য জায়গায় আসলে নিয়ে যাওয়ার জন্য রিলিফ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। সেই রিলিফ ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং রিলিফ ট্রেন আসার পরেই কিন্তু এই ট্রেনটি উদ্ধারের যে কাজ সেটি কিন্তু আসলে তারা পরিচালনা করবেন। এবং এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে যেহেতু আসলে এখানে এই লাইনটি দিয়ে আসলে বগুড়া পর্যন্ত যাওয়া আসা করা যায়, অর্থাৎ পঞ্চগড়ের অনেক ট্রেন আসলে এই দিক থেকে বগুড়া যায়, আবার কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরের অনেক ট্রেন যাওয়া আসা করে। এই ট্রেনটি আসলে এখানে বিকল হয়ে যাবার কারণে, দুর্ঘটনা ঘটবার কারণে উত্তরের অনেকগুলো জেলার মধ্যে কিন্তু আসলে ট্রেনের যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে যদি বলি রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের সঙ্গে বগুড়া, গাইবান্ধার যে রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং অনেকগুলো ট্রেন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আসলে এই রেলওয়ে লাইনটি আসলে এখন পর্যন্ত পরিষ্কার করা যায়নি, এখন পর্যন্ত যোগাযোগের জন্য সচল করা যায়নি। এবং রেল বিভাগ বলছে যে এই যে লাইনচ্যুতের ঘটনা ঘটলো সেটি আসলে কেন ঘটলো এটি তদন্তের জন্য তারা আসলে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং আমরা দেখছি যে রেল বিভাগের অনেক কর্মকর্তা কিন্তু এসেছেন এই রেলওয়ে স্টেশনে এবং এই রেল লাইনটি তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে আসলে এটি দ্রুত লাইন থেকে সরিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা তারা করছেন। এবং তারা যদি বলছেন যে রিলিফ ট্রেন আসার পরপরই কিন্তু এই ট্রেনটির যে উদ্ধার কাজ সেটি আসলে পরিচালনা করা হবে এবং যত দ্রুত আসলে রিলিফ ট্রেন এখানে পৌঁছাবে তত দ্রুত আসলে এই ট্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের পীরগাছা থেকে রেলের লাইনচ্যুতের সবশেষ। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সময় সংবাদে আরও থাকছে, এশিয়া কাপে রাতে বাংলাদেশের বাঁচা মরার লড়াই, সমীকরণের মারপ্যাচ নয়, টাইগারদের লক্ষ্য বড় জয়, জানালেন মুশতাক আহমেদ। সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী আফগানিস্তান। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনেই, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেটর এনার্জির সঙ্গে জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুসারে আগামী 15 বছর ধাপে ধাপে 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেটর এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে। এর আগেই সে ছিল, মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক স্ট্র্যাটেজিতে আমরা দেখি যে
ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই। সার আমদানিতে দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানান উপদেষ্টা। শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, দুইটাই। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। পানির নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারাজের জলকপাট। এদিকে রাঙ্গামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোরে ভেসে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ। উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে কিছু পানি আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগ দেয়া পাট। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। দুই দিকে ভেঙে, দুই দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা, সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দেয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট 1 সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 10ম গ্রেড বাতিল সহ বিসিএস ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সঙ্গে 7 দফা দাবিও জানিয়েছেন তারা। সকালে নগরীর রেলগেট মোড়ে কাফনের কাপড় পরে ও মাথায় লাল ফিতা বেঁধে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখার পাশাপাশি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন সহ 7 দফা দাবি জানান তারা। খেলার খবর। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারায় সুপার 4-এর পথ অনেকটা কঠিন হচ্ছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও সমীকরণে নানা মার্ক ম্যাচ থাকবে লিটনদের সামনে। সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের বাইরে কখনোই রশিদ নবীদের বিপক্ষে জিততে পারেনি টাইগাররা। তবুও শিষ্যদের ওপর আস্থা হারাতে চায় না টিম ম্যানেজমেন্ট। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তার সাম্প্রতিক পারফরমেন্সের সুবাদে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। সংকট বাড়ার শঙ্কা খোদ নেতাদেরই। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক দায়িত্ব। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন কাল। দ্বিতীয় দিনের সাক্ষ্য আমার দেশ সম্পাদকের। এবং রংপুরের পীরগাছায় পদ্মরাগের 6টি বগি লাইনচ্যুত, 5 জেলার রেল যোগাযোগ বন্ধ। এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি রিলিফ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।